এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। এখনই রেখে দিবে? হ্যাঁ, মা ডাকছেন, আবার পরে কথা বলবো। কি আর করার, নির্ময় ছোট্ট করে উত্তর দিল। আচ্ছা। প্রবাহমান সময়ের গতিতে বয়ে গেছে আরো কয়েকটা দিন। দেখতে দেখতে চলে এসেছে চৈত্রীর ঢাকা যাওয়ার দিন। এতদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার খুশি, আবার নির্ময়ের কাছে যাওয়ার খুশি। নিজের পরিবার একলা ছেড়ে দূরে যাওয়ার কষ্টটা না বুঝলেও এখন সে বেশ ভালোই বুঝতে পারছে। মা বাবাকে ছেড়ে দূরে যেতে ভীষণ কষ্ট হচ্ছে তার। ঢাকায় যাওয়ার উদ্দেশ্য তৈরি হয়ে বেরোলেও এখন যেতে ইচ্ছে করছে না তার। বাড়ির সামনে দাঁড়িয়ে মায়ের গলা জড়িয়ে ধরেই কেঁদে যাচ্ছে ঘন্টা খানেক ধরে। খালেদ সাহেব কয়েকবার তাড়া দিয়েছে মা মেয়েকে, কিন্তু এদের ছাড়াছাড়ির কোনো নামগন্ধ নেই। এবার তেতে উঠলেন খালেদ সাহেব, চামেলি বেগমকেই বললেন, যেভাবে মরা কান্না জুড়েছ মনে হচ্ছে যেন মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি মেয়েকে বিদায় দিচ্ছ। শোনো, তোমার মেয়ে পড়তে যাচ্ছে, কোথায় তাকে দোয়া করবে আরো সাহস দিবে তা নয়, কেঁদে কেটে আমার মেয়েটাকে নরম করে দিচ্ছ। চামেলি বেগম ছেড়ে দাঁড়ালেন চৈত্রীকে, আঁচলে মুখ গুজে বললেন, তুমি বুঝবে কি, মায়ের মন তো। খালেদ সাহেব আর কথা বাড়ালেন না, চৈত্রীর দিকে তাকিয়ে তাড়া দিলেন। তাকে বললেন, এখন চল, নয়তো লঞ্চ পাবো না। কাঁদতে কাঁদতে চৈত্রী হাঁটা ধরল বাড়ির সামনের রাস্তাটা ধরে। কিভাবে সে বাবা মাকে ছেড়ে একা একা থাকবে ঢাকায় গিয়ে? সেখানে সব নতুন মানুষ, নতুন পরিবেশ। সে কি নতুনত্বের সাথে মানিয়ে নিতে পারবে নিজেকে? সচরাচর ঢাকা বা শহরে গিয়ে তেমন একটা থাকা হয়নি তার, তাই শহরে হালচাল ততটাও বোঝানে সে। সেখানে আজ গিয়ে ঢাকার মতো একটা জায়গায় একা একা সে কিভাবে থাকবে? শুনেছে ঢাকায় নাকি রাস্তাঘাটে হরদম গাড়ির চলাচল, বাজে ধরনের মানুষের বসবাস সেখানে। রাস্তাঘাটে ঘুরে বেড়ায় গুন্ডা মাস্তান ছিনতাইকারীর চক্র। বাবা মায়ের জন্য কষ্ট হচ্ছে, আবার নিজেকে খুব ভীতও লাগছে চৈত্রীর। আবেগের বশে নির্ময়কে ভালোবেসে এই পর্যন্ত তো চলে এসেছে, বাকিটুকুও যেতে পারবে তো সে। ভোরের আলো ফুটতে শুরু করেছে একটু একটু করে, চারদিকে একটু একটু করে ভরে উঠেছে যানবাহনের আমেজ। এই সকালেই যেন যানবাহনে প্যা প্যা ধ্বনিতে কান ধরে যাচ্ছে। নির্ময় সাত সকালে উঠতেই তৈরি হয়েছে চলে এসেছে সদরঘাটে। যদিও এর জন্য তাকে সাধারণ ভাড়ার চেয়ে বেশি ভাড়া গুনতে হয়েছে, কিন্তু কি আর করায়, ওই সকালে ভাড়া বেশি না দিলেই আসতে চাইছিল না কোনো গাড়ি চালকই। তবে এত কিছুর পর প্রাপ্তি শুধু একটাই, চৈত্রী ঢাকায় এসেছে। কাল যখন চৈত্রী তাকে বলেছে তখন নিজেকে আর আটকে রাখতে পারেনি সে। কতদিন হয়েছে মেয়েটাকে দেখেছে সে। চৈত্রী নামক রমণীর তৃষ্ণায় যে বুকটা তার হাহাকার করছে, তাই তো সকাল সকাল উঠতেই চলে এসেছে চৈত্রীকে নিতে। একটা নজর চৈত্রীকে দেখেই নিজের তৃষ্ণার্ত চোখ জোড়া শান্ত করতে। অবশ্য সড়ক পথে আসলে আরও অনেক আগেই তারা এসে পৌঁছাতো ঢাকায়। পদ্মা সেতু হয়েছে কিনা, কিন্তু পদ্মা সেতুকে উপেক্ষা করে চৈত্রীরা লঞ্চেই এসেছে ঢাকায়। আসলে যত বড় পদ্মা সেতুই হোক না কেন, বরিশালবাসী ওই লঞ্চেই শুয়ে বসে চিৎকাত হয়ে ঢাকায় আসতেই স্বাচ্ছন্দ্য বোধ করে। চৈত্রী অবশ্যই এই কারণে বাসে না এসে লঞ্চে এসেছে। সে লঞ্চে এসেছে কারণ তার বাসে বমি করার ধাত আছে। বাসে একদম চড়তেই পারে না চৈত্রী, তার উপর আবারও এত সময়ের জার্নি। পরে দেখা যাবে বমি দিতে দিতে সে আর ঢাকায় আসতেই পারল না, মাঝপথেই নেমে যেতে হলো বাস থেকে। তার থেকে সারা রাত শুয়ে বসে সে লঞ্চেই এসেছে। যদিও লঞ্চে তার ভয় লাগছে ভীষণ। লঞ্চ যখন মেঘনায় ঢুকলো, চারদিক থেকে পানির তাণ্ডব বাড়ল, ঢেউয়ের গতিও বাড়ল, তখন বেশ ভয় পেয়েছিল চৈত্রী। বাবার হাত ধরে চুপটি করে সে বসেছিল লঞ্চের এক কোণে। তার মনে মনে স্বয়ং করছিল দয়াময় সৃষ্টিকর্তাকে। নির্ময় সেই কোন সকালে এসে দাঁড়িয়ে রয়েছে সদরঘাটে। এদিকে চৈত্রীদের দেখা নেই কোনো। বুড়িগঙ্গার নদীর কোল ঘেঁষে অবস্থিত এই সদরঘাট নামক স্থানটি। নির্ময় তাকালো, চারিদিকে কেমন আবর্জনায় পূর্ণ চারিদিক। কিছু কিছু স্থান থেকে আবার দুর্গন্ধ ছড়াচ্ছে বেশ। কিছু কিছু মানুষ জীর্ণ শীর্ণ ছেঁড়া ফাটা জামা কাপড় গায়ে আছে, সদরঘাটের মাটিতে ঘুমাচ্ছে তারা। তাদেরই পাশ ঘেঁষে একটু পেয়ে ঘুমিয়ে আছে রাস্তায় ঘুরে বেড়ানো নেড়ি কুত্তার দল। নির্ময় ভালোভাবে তাকালো তাদের দিকে। মানুষগুলোর পোশাকের মতো দেহটাও জীর্ণ শীর্ণ, রুগ্ন, ময়লায় যেন শরীরের কাপড়টাও ভিন্ন রং ধারণ করেছে। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়।
আবারও প্রতিদিন কেঁদে মরি আর ভাবি এই পৃথিবীতে আমাদের থেকে কষ্টে বোধহয় আর কেউ নেই। আমরা বারবার নিজেদের কষ্টে খুব বড় করে দেখি, কিন্তু এই জায়গাগুলোতে আসলে, এই মানুষগুলোকে দেখলে বোঝা যায় আমরা ঠিক কতটা ভালো আছি। দুবেলা দুমুঠো ভালোভাবে খেতে পারছি, ভালো পোশাক পরতে পারছি। দিন শেষে আমাদের মাথার উপর ছাদ আছে একটা, মাথা ঘোরার ঠাঁই আছে একটা। এদের মতো রাস্তায় পড়ে থাকতে হয় না আমাদের। রাস্তায় ঘুরে বেড়ানোর ইতর শ্রেণীর প্রাণীদের সাথে একই স্থানে ঘুমাতে হয় না আমাদের। আমরা সত্যি এই মানুষগুলোর থেকে বড্ড বেশিই ভালো আছি। সৃষ্টিকর্তা আমাদের ভালো রেখেছেন, অথচ ভাগ্যের পরিহাসে আমাদের সাথে একটু খারাপ হলেই কেঁদে কেটে বুক ভাসাই, সৃষ্টিকর্তাকে দোষারোপ করি। অনেকে তো আত্মহত্যার মতো সিদ্ধান্ত নিয়ে ফেলি অনায়াসে। এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেওয়ার আগেই কি আমরা কখনো ভেবে দেখেছি আত্মহত্যা কোনো জিনিসের সমাধান হতে পারে কিনা? দীর্ঘশ্বাস ফেল নির্ময়, ফিরে তাকালো নদীর দিকে, মৃদু হাসল সে। কোনো দিকে তাকিয়ে যেন শান্তি নেই। নদীর পানিও দূষিত, কেমন কালো রং হয়ে গেছে পানিটা, অথচ এই পানি নাকি একদিন মানুষ খেত বিনা বাধায়। আসলে আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব। আমরা ইতর শ্রেণীর পানি নই, তাই তো সবসময় নিজেদের স্বার্থের কথা ভাবি। ধ্বংস করি আমাদের প্রকৃতিকে, আমাদের পরিবেশকে আমরা নিজেরাই। নিজেদের একটু বিলাসবহুল জীবনযাপনের জন্য ধ্বংস করে দিই আমাদের বেঁচে থাকার প্রয়োজনীয় সৃষ্টিকর্তা প্রদত্ত প্রাকৃতিক জিনিসগুলো। এই যেমন আমরা কিন্তু চাইলেই পারতাম পরিবেশ দূষণ বা পানি দূষণ না করে, আমরা আবার চাইলেই পারতাম এই অভাবী দুস্থ মানুষগুলোর নির্মম জীবনের পাশে দাঁড়াতে। দরিদ্র সীমার উপরে দেশের প্রতিটি মানুষ যদি যে যার স্থান থেকে অল্প অল্প করেও সাহায্য করত, তবে এই মানুষগুলোকে আজ বসবাস করতে হতো না এই ইতর শ্রেণীর প্রাণীর মতো। একটু সাহায্য পেলে তারাও হয়তো একটু ভালোভাবে বাঁচতে পারত, তাদেরও একটা মাথা গোঁজার ঠাঁই হতো। কিন্তু আমরা সৃষ্টিকর্তার সেরা জীব, কিন্তু আমরা সৃষ্টির সেরা জীব, তাই কাউকে সাহায্য করাটা আমাদের ধাতে ঠিক যায় না। কেউ যদি আমাদের কাছে আসে সাহায্যের জন্য, আমরা সরাসরি বলি দিতে পারবো না। তবুও কিছু মুরব্বী বা খুব ছোট্ট কিছু বাচ্চা শ্রেণীর ছেলেমেয়েরা অনুরোধ করতে শুরু করে, বাবা 5টা টাকা দেন, বাবা দেন না, 2 দিন ধরে কিছুই খায়নি, বা অন্য কারো অনেক কথা বলে। তখন রেগে যাই আমরা, ঝাঁঝালো কণ্ঠে বলি, কানের কাছে ঘ্যান ঘ্যান করবেন না। করবি না তো, বলছি না টাকা দিতে পারবো না। অথচ খানিক সময় বাদেই আমরা বড় বড় রেস্টুরেন্টে বন্ধু বান্ধব বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়ে আনন্দ উৎসাহে মেতে উঠতে পারি। আমরা সৃষ্টির সেরা জীব কিনা? নির্ময়ের আকাশ পাতাল ভাবনার মধ্যে লঞ্চ থেকে যাত্রীরা উঠে আসতে শুরু করলো। নড়ে চড়ে সোজা হয়ে দাঁড়ালো নির্ময়, গলা উঁচিয়ে খুঁজল চৈত্রীকে। খানিক বাদে সে দেখা পেয়েও গেল তার প্রিয় রমণীর। এতদিন পরে এই প্রিয় মুখশ্রীটা দেখেই যেন শীতল হলো নির্ময়ের নেত্রদয়, আপ্লুত হলো হৃদয়। কিন্তু মেয়েটার মুখটা কেমন যেন শুকিয়ে গেছে। এক রাতের জার্নিতে কাহিল হয়ে পড়েছে মেয়েটা, চোখ দুটো ভীষণ দুর্বল লাগছে। নির্ময়ের মায়া হলো, সে এগিয়ে গেল চৈত্রীর দিকে। খালেদ সাহেবের সামনে দাঁড়িয়ে ভদ্রকণ্ঠেই বলল, আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? এত মানুষের মধ্যে সামনে পিছনে এতক্ষণ খেয়াল করেনি খালেদ সাহেব। বাড়ি থেকে আনিত ব্যাগগুলো কাঁধে পিঠে চড়িয়ে আর এক হাতে মেয়ের হাত ধরে ভিড় ঠেলে হাঁটছিল সে। আর চৈত্রীও শরীর বেশ ক্লান্ত, সারা রাতে ঘুম হয়নি একটু। একে তো নতুন স্থান, তার উপর লঞ্চ, তাই তো চোখ দুটোতে ঘুম ধরা দেয়নি কাল। ক্লান্ত শরীর নিয়ে সে মাথা নিচু করেই হাঁটছিল চৈত্রীও, তাই এতক্ষণ তাদের চোখে পড়েনি নির্ময়কে। এই অপরিচিত স্থানে অপরিচিত মানুষের ভিতরে হঠাৎই পরিচিত কণ্ঠস্বর শুনে মাথা তুলে সামনে তাকালো খালেদ সাহেব এবং চৈত্রী। এতদিন পর নিজের প্রিয় পুরুষকে চোখের সামনে দেখেই যেন চৈত্রীর দুর্বল নেত্রদয় সবল হলো একটু। তবে এই সময় হঠাৎই নির্ময়কে এই স্থানে দেখে বেশ অবাক হলেন খালেদ সাহেব, যদিও সে তা বুঝতে দিলেন না কাউকে। 2 অষ্টে একটু হাসি ফুটিয়ে তুলে বললেন, ওয়ালাইকুম আসসালাম। আরে নির্ময় যে এই সময় এখানে? অপ্রস্তুত হয়ে পড়ল চৈত্রী। সেই তো কাল আসার সময় বলেছিল যে সে ঢাকা আসছে, আবার রাতেও বলেছে। তাই তো নির্ময় তাদের নিতে সকাল সকাল সদরঘাটে এসে দাঁড়িয়ে আছে। যদিও চৈত্রী তাকে বারবার বারণ করেছিল, এখানে আসতে না করেছিল, কিন্তু নির্ময় কি আর কথা শোনার লোক? সে আসবে মানেই আসবে। তার এসেও পড়েছে। এখানে এসে দেখা করা আর মাত্র কিছু সময় পর ভার্সিটিতে গিয়ে একসাথে দেখা করার মধ্যে পার্থক্য কি বোধগম্য হচ্ছে না চৈত্রীর? একটু পর তো তারা ভার্সিটিতে যেতই।
তা নয়, এখানে এসে এখন তার বাবার সামনে প্রশ্নের সম্মুখীন হয়ে গেল দুজনেই। ঢোক গিললেন চৈত্রী। নির্ময় কি এখনই তার বাবাকে বলে দিবে যে সেই নির্ময়কে বলেছে তার ঢাকায় আসতে? তাই নির্ময়ও লাপাতে লাপাতে সেই সকালে এসেছে এখানে। নির্ময় একবার তাকালো চৈত্রীর দুশ্চিন্তিত মুখশ্রীর পানে, অতপর খালেদ সাহেবের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, মা বলল আপনারা আসছেন, তাই নিতে এসেছি আপনাদের। খালেদ সাহেবও হাসলেন, বললেন, আহা, ভাবির আবার তোমাকে এতটা কষ্ট দেওয়ার প্রয়োজন ছিল? আমরা নিজেরাই তো চলে যেতে পারতাম। নির্ময় খালেদ সাহেবের কাঁধ থেকে একটা ব্যাগ খুলে নিল, তারপর বলল, তবুও আমি না হয় এলাম আপনাদের সাহায্য করতে একটু। চঞ্চল ভাই তো আসতে পারবে না, সে তো থাকে এখান থেকে অনেকটা দূরে, তার উপর তার অফিস আছে আবার 8টার দিকে। খালেদ সাহেবও আর কিছু বলল না। মেয়ের হাত ধরে সেও হাঁটতে শুরু করলো নির্ময়ের পিছু পিছু। একটু পথ এসেই দাঁড়িয়ে পড়ল নির্ময়, ফিরে তাকালো চৈত্রীর চুপসানো মুখশ্রীর দিকে, অতপর খালেদ সাহেবের দিকে ফিরে তাকিয়ে বলল, টাকা কিছু খেয়ে নিলে ভালো হতো না? ধীরে ধীরে শহরের যানবাহনের চাপ বাড়ছে, আমাদের যেতে যেতে দেরি হবে কিছুটা, এর মধ্যে আবার জ্যামে পড়লে তো কথাই নেই। খালেদ সাহেবও সায় জানালেন নির্ময়ের কথায়, বললেন, হ্যাঁ, ঠিক বলেছ। তাছাড়া মেয়েটা কাল থেকে তেমন কিছু খায়নি, ওকে এখন খাওয়ানো দরকার। খালেদ সাহেবের কথা শুনেই নির্ময় তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো চৈত্রীর দিকে। তার চুপসানো মুখশ্রীটা আরও চুপসে গেল যেন। চোখ মুখে ফুটে উঠল কিছুটা ভয়ের ছাপ। তবে নির্ময় কিছু বলল না তাকে। খালেদ সাহেবের সামনে কিছু বললে আবার কোন বিপদে পড়বে সে। চৈত্রীর থেকে দৃষ্টি সরিয়ে সে আশেপাশে রেস্টুরেন্ট খুঁজল। কিছুক্ষণ পর পেয়েও গেল একটি রেস্টুরেন্ট, ছোটখাটো রেস্টুরেন্ট, তবে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এমনই এই সদরঘাট এলাকায় কিছু হোটেল গেলেও আর সেখানকার পরিবেশ দেখলে তো খাওয়ার আগেই বমি আসে। সে যাই হোক, তারা ঢুকলো রেস্টুরেন্টের ভিতরে। ব্যাগগুলো একটি টেবিলের একপাশে রেখে তারা তিনজন বসলো টেবিলটায়। খালেদ সাহেব আর চৈত্রী এক পাশে আর নির্ময় এক পাশে। নির্ময় তাকালো তার দিকে, বলল, কি খাবেন কাকা বলুন, আমি অর্ডার দিয়ে দিচ্ছি। খালেদ সাহেব উত্তর দেওয়ার আগেই আগবাড়ি উত্তর দিল চৈত্রী, বেশ উৎসুক কণ্ঠেই বলল, পিৎজা খাবো, পিৎজা। নির্ময় দাঁতে দাঁত চেপে তাকালো চৈত্রীর দিকে, চিবিয়ে চিবিয়ে বলল, কাল সারা রাতে তেমন কিছু খাওনি নাকি? এখন এই সকাল সকাল আবার খাবে পিৎজা? পেটের সমস্যা হবে, পিৎজা বাদ দিয়ে অন্য কিছু খাও। চৈত্রী মানল না। সে যখনই বলেছে পিৎজা খাবে, পিৎজা তো আজ খেয়েই ছাড়বে। বাবার দিকে তাকালো চৈত্রী, তারপর বলল, বাবা, আমি পিৎজা খাবো। সে কবে একবার খেয়েছিলাম আর খাইনি। নির্ময় তাকালো চৈত্রীর দিকে, তারপর বলল, আমাদের বাড়ির ওই দিকে তো এগুলো পাওয়া যায় না, তাই খাওনি। এখন যখন ঢাকায় এসেছো, যখন ইচ্ছে খেতে পারবে এসব, তাই পরে খেও পিৎজা। এই সকাল সকাল ওসব খেতে হবে না। চৈত্রী পাশ ফিরে তাকালো বাবার দিকে, আবদারি কণ্ঠেই বলল, বাবা। খালেদ সাহেব সায় জানালেন চৈত্রীর আবদারে। নির্ময়ের দিকে তাকিয়ে হেসে বললেন, থাক, মেয়েটা যখন খেতে চেয়েছে খাক, তুমি অর্ডার করে দাও একটু। নির্ময় কটমট করে তাকালো চৈত্রীর পানে। এই মেয়ে যা বলবে করেই ছাড়বে। খালেদ সাহেবের সামনে এখন কিছু বলাও যাচ্ছে না একে। কিছু বললে আবার কি না কি মনে করে। দাঁতে দাঁত চেপে নিজের রাগকে নিয়ন্ত্রণ করলো নির্ময়। চৈত্রীর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ডাক দিল ওয়েটারকে। দুপুর গড়িয়ে বিকেল নেমেছে। সূর্যটা তার তেজ কমিয়ে দিয়েছে কিছুটা, তবু এই শহরের পরিবেশটাই যেন কেমন। গরম আবহাওয়া, গরম বায়ু, চারিদিকে কেমন একটা গরম গরম পরিবেশ। চৈত্রী হলে নিজের রুমে নিজের জন্য বরাদ্দকৃত বিছানায় বসে আছে গুটিসুটি মেরে। ওখানেই কাউকে সে চেনে না, জানেও না। ভিতরে ভিতরে কেমন একটা ভয় ভয় লাগছে তার। রুমমেটগুলো ভালো হয় নাকি খারাপ কে জানে। সে টিভিতে, নাটকে, সিনেমায় দেখেছে এরকম বড় বড় বিশ্ববিদ্যালয়ের রুমমেটরা ভালো হয় না। তারা কাউকে দুর্বল দেখলে তার উপর আরও চড়াও হয়ে বসে। আর সে তো দুর্বল। শহরের হালচাল সে বোঝেও না কিছুই। নতুন নতুন শহরে এসেছে কেবল। এর আগেই তার ঢাকায় আসা হয়নি তেমন একটা। তার উপর বাড়ির কথাও তার মনে পড়ছে বেশ। পরশু এই সময় সে বাড়িতে ছিল, মায়ের গলা জড়িয়ে, আর আজ সে এত দূরে, যেখানে থেকেই চাইলেই সে দেখতে পারবে না তার বাবা মায়ের মুখটা। মা কেমন আছে কে জানে। কাঁদছে নিশ্চয়ই খুব। যদিও একটু আগে চামেলি বেগমের সাথে কথা হয়েছে চৈত্রীর। সে বারংবারই মেয়েকে বলেছে সে ভালো আছে, কান্নাকাটি করছে না একদম। কিন্তু চৈত্রী ঠিক জানে তার মা তার জন্যই কেঁদে কেটে বুক ভাসাচ্ছে প্রতি মুহূর্তে। শুধু মুখেই বলছে সে ভালো আছে। বাড়ির কথা ভাবতে ভাবতেই চোখ দুটো ভরে উঠল চৈত্রীর। খালেদ সাহেবও মেয়েকে হলে তুলে দিয়ে চলে গেল চঞ্চলের কাছে।
আর বলে গেছে কাল চঞ্চলকে নিয়ে আসবে। নির্ময়টাও হয়েছে, সেই যে ওকে হলে তুলে দিয়ে চলে গেল আর দেখা নেই তার। আসলে এই লোকটা ভীষণ বদ, একদম খেয়াল রাখে না ওর, যার জন্যই এত কিছু করলো, ঢাকা পর্যন্ত চলে এলো, সেই ওকে একা ফেলে চলে গেল, খোঁজও নিচ্ছে না। একটু চৈত্রীর ভাবনার মধ্যেই কর্কশ কণ্ঠে বেজে উঠল তার মোবাইলটা। বিছানার উপরেই রাখা ছিল সেটা, হাত বাড়িয়ে সে হাতে নিল মোবাইলটা। ফোনের স্ক্রিনে ভেসে উঠল নির্মম নির্দয় নির্ময় নামটা। ঠোঁট বাঁকালো চৈত্রী। এতক্ষণে তার কথা মনে পড়েছে এই লোকের। মনের মধ্যে কিঞ্চিত রাগ থাকলেও চৈত্রী ধরল কলটা, কানের কাছে মোবাইলটা নিয়ে নম্র কণ্ঠেই বলল, হ্যালো, আসসালামু আলাইকুম। নির্ময় কথা বাড়ালো না বেশি, শুধু বলল, ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার হলের সামনেই আছি, বাইরে এসো। চৈত্রী মুখ বাঁকালো, তারপর বলল, পারবো না। ভ্রু কোচকালো নির্ময়, তারপর বলল, এই না শব্দটার ব্যবহার ছাড়া তুমি কি কোনো কাজ করতে পারো না চৈত্র? তাড়াতাড়ি বাইরে এসো, অপেক্ষা করছি আমি। আসবো না আমি। চৈত্র ভুলে যেও না, এখন কিন্তু তুমি আমার হাতের কাছে আছো, আর একবার যদি এই না বোধক কোনো শব্দ আমি তোমার মুখ থেকে উচ্চারিত হতে শুনি, থাপড়িয়ে একদম গাল লাল করে দিব। চৈত্রী কানের কাছ থেকে মোবাইলটা নামালো, ছোট ছোট চোখে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থতমত কণ্ঠে বলল, আসছি আমি। খানিক বাদেই চৈত্রী বেরিয়ে এলো বাইরে। নির্ময়কে দাঁড়িয়ে থাকতে দেখেই সেদিকে এগিয়ে গেল সে, তারপর বলল, ডেকেছেন কেন? নির্ময় তাকালো চৈত্রীর পানে। এই মেয়েটার মধ্যে কি এমন আছে জানা নেই নির্ময়ের, তবে সে এইটুকু বেশ ভালো জানে যে ছোটবেলা থেকে এই মেয়েটা তাকে তার দিকে টেনে রাখে খুব করে। শৈশবে রাখতো ভালো লাগায়, আর বড় হয়ে রেখেছে ভালোবাসায়। কি আছে এই মেয়ের মুখশ্রীতে, যে মুখশ্রীর দিকে সে সারাদিন তাকিয়ে থাকতেও তার তৃষ্ণা মেটেও না, বরং বেড়ে যায় আরো। নির্ময় খুঁটিয়ে খুঁটিয়েই দেখতে লাগলো চৈত্রীকে। আচ্ছা, মেয়েটার কানের গোড়া থেকে দু একটা চুল বেরিয়ে নেই কেন? মেয়েটা বড্ড শক্ত করে বেঁধে রেখেছে তার চুলগুলো। কি হতো যদি একটু ঢিলেঢালা খোঁটা করতো? ছোট ছোট চুলগুলো মৃদু বাতাসে উড়ে আছড়ে পড়তো চৈত্রীর ললাটে। নির্ময় হাত বাড়িয়ে পরম যত্নে চুলগুলো ঘুষে দিত চৈত্রীর কানের গোড়ায়। লজ্জায় লাল হয়ে উঠল চৈত্রীর মুখশ্রী। নিজের ভাবনার উপর নিজেই হাসল নির্ময়। এক পা বাড়িয়ে চলে গেল চৈত্রীর কিছুটা কাছে। হাত বাড়িয়ে চৈত্রীর বাঁধা চুলগুলো থেকে এক গোছা চুল বের করে এনে ফেলল চৈত্রীর ললাটে। ভ্রু কুচকে তাকালো চৈত্রী, সেদিকে পাত্তা দিল না নির্ময়। আলতো হেসে পরম যত্নে এসে চুলের গছাখানি নির্ময় গুজে দিল চৈত্রীর কানের গোড়ায়। অতপর মৃদু কণ্ঠে বলল, চলো হাঁটি একসাথে। চৈত্রী হাঁটবে কি? সে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নির্ময়ের দিকে। এই লোক কি পাগল টাগল হয়ে গেছে নাকি? বাঁধা চুলগুলো থেকে সে একগুচ্ছ চুল বের করে ঘুষে দিল কানের গোড়ায়। তার চুল কি কানের গোড়ায় গোজার মতো ছোট চুল নাকি? তার চুলের মধ্যে তো কাটা ছোট চুল নেই, সব বড় বড় চুল। এখন এই বেঁধে রাখা চুলের মধ্যে কানের গোড়ায় গোজা এক গাছি লম্বা কোমর অবধি চুল। এটা কি নতুন কোনো চুলের স্টাইল নাকি? বোধগম্য হচ্ছে না চৈত্রীর। চৈত্রীকে এভাবে তাকিয়ে থাকতে দেখে তাড়া দিল নির্ময়, তারপর বলল, কি হলো, চলো আজ আমরা একসাথে হাঁটি। চৈত্রী আর না করলো না, ধীরে সুস্থে হাঁটতে শুরু করলো নির্ময়ের পাশে পাশে। নির্ময় হাঁটছে আর চোখে তাকাচ্ছে চৈত্রীর পানে। মেয়েটার চোখে মুখে বিষণ্ণতার ছাপ স্পষ্ট। কি হয়েছে মেয়েটার? নির্ময়ের মনে পড়ল এই বিশ্ববিদ্যালয়ে আসার পর তার প্রথম দিকেই ঘটনাগুলো, রুমমেটদের খারাপ ব্যবহারের কথা। তবে চৈত্রীও কি একই পরিস্থিতির শিকার? তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, তারপর বলল, কি কি হয়েছে? রুমমেটরা কিছু বলেছে? ডানে বামে মাথা নাড়ালো চৈত্রী, তারপর বলল, না, তাহলে মন খারাপ কেন? এমনি কিছু না। বাড়ির কথা মনে পড়ছে? চৈত্রী মাথা লইয়ে হেঁটে চলল, শুধু উত্তর দিল না কোনো। নির্ময় বুঝলো চৈত্রীর মনের কথা, মনের অবস্থা। তাও তো প্রথম প্রথম বাড়ি ছেড়ে এসেছে, খারাপ লাগছিল ভীষণ। বাবা মা বোন আর চৈত্রীকে মনে পড়ছিল খুব। নির্ময় হুট করেই নিজের স্থান থেকে সরে চৈত্রীর সামনে গিয়ে দাঁড়ালো। চৈত্রীর মাথা নুইয়ে হাঁটছিল বিদায় সে খেয়াল করেনি নির্ময়কে। দুই পা সামনের দিকে বাড়াতেই সে ধাক্কা খেল নির্ময়ের সাথে। লুইয়ে রাখা তার মাথাটা সোজা গিয়ে ঠেকল নির্ময়ের বুকে। বিরক্ত হলো চৈত্রী। মাথা তুলে তাকাতেই সে দেখতে পেল নির্ময় হেসে তার দিকে তাকিয়ে আছে। বিরক্তি আরো বেড়ে গেল তার। বিরক্তি ভরা কণ্ঠে সে বলল, নিজের জায়গা থেকে সরে এসে এইভাবে রাস্তার মাঝখানে খাম্মার মতো দাঁড়িয়ে আছেন কেন নির্ময় ভাই? নির্ময় হাসল,
তারপর বলল, তোমার সাথে ধাক্কা খেতে এসে থেকে তো একটা বারের জন্যও জড়িয়ে ধরনি আমায়। এলোমেলো দৃষ্টি ফেলল চৈত্রী। এই ব্যাটার তো লজ্জা শরম বলতে কিছুই নেই। এখন মাঝ রাস্তায় ওর লজ্জা শরম নিলামে তোলার ধান্দায় আছে নিশ্চয়ই। চৈত্রী আশেপাশে তাকালো, অতঃপর নির্ময়ের পাশ কাটিয়ে হাঁটা শুরু করলো সামনের দিকে। নির্ময় হাত টেনে ধরলো চৈত্রীর। চৈত্রী অপ্রস্তুত হয়ে পড়ল। বিকেলের সময় হওয়ায় আশেপাশে মানুষ রয়েছে বেশ, তার মধ্যে এই বান্দা হাত ধরে টানাটানি শুরু করেছে। চৈত্রী হাত ছাড়ানোর চেষ্টা করলো নির্ময়ের হাতের মুঠো থেকে, কিন্তু পারল না। নির্ময় আরো শক্ত করে ধরলো চৈত্রীর হাতটা, আলতো হেসেই বলল, চলো হাত ধরে হাঁটি। চৈত্রী এমনি মফস্বলের মেয়ে, এই শহরে মেয়েদের মতো ভাবভঙ্গি তার মধ্যে খুবই কম। শহরে যেখানে বন্ধুত্ব সম্পর্ক ধারী নারী পুরুষ রাস্তা থেকে হাজার মানুষের মধ্যে হেঁটে যেতে লজ্জাবোধ করে না, সেখানে এই অল্প স্বল্প মানুষের মধ্যে তার প্রিয় মানুষটাই একটু হাত ধরায় যেন লজ্জায় মরি মরি অবস্থা। এলোমেলো দৃষ্টি ফেলল চৈত্রী, তারপর বলল, লাজ লজ্জার বিসর্জন দিয়েছেন নাকি? এভাবে রাস্তার মধ্যে হাত ধরে রেখেছেন, আবার বলছেন হাত ধরে টানবেন। নির্ময় হাসল। চৈত্রীর হাত টেনে সামনের দিকে নিয়ে যেতে যেতে বলল, ভাবছি সামনের মাসে একটা বাসা রাখবো, তারপর সেখানে তোমাকে নিয়ে উঠবো। বিয়ে ছাড়াই তোমাকে নিয়ে থাকবো সেখানে। ব্যাপারটা কেমন হবে বলো তো? থমকে দাঁড়ালো চৈত্রী, গোল গোল চোখে তাকালো নির্ময়ের দিকে, নাক মুখ কুঁচকে বলল, আপনি দিন দিন নির্লজ্জ হয়ে যাচ্ছেন নির্ময় ভাই। বিয়ে ব্যতীত এক বাড়িতে ছি 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 ছি। দুষ্ট হাসল নির্ময়, আবারও চৈত্রীর হাত টেনে হাঁটতে শুরু করলো। তারপর বলল, শুধু তোমার জন্য। চৈত্রী আর কিছু বলল না, শুধু কটমট করে শুধু একবার তাকালো নির্ময়ের দিকে। দিন দিন এই পুরুষের যেন অসভ্যতার সকল সীমা লঙ্ঘন করে ফেলেছে। জনসম্মুখে কি সব কথা, ছিছি, কান গরম হয়ে উঠছে চৈত্রীর। নির্ময় হাঁটতে হাঁটতেই চৈত্রীর দিকে ফিরে তাকালো, ভ্রুকুচকে ভালোভাবে দেখলো চৈত্রীর মুখশ্রী, অতঃপর বলল, তোমার কপালে কানের গোড়ায় গুজে রাখার মতো ছোট ছোট চুল নেই কেন? কারণ আমি চুল কাটিনি। নির্ময় চোখ ছোট করে করে তাকালো চৈত্রীর দিকে, তারপর বলল, অমন ছোট ছোট চুল পেতে হলে চুল কাটতে হয় বুঝি? জি, নয়তো এই বড় বড় চুলের মধ্যে থেকে কপালের ওপর কানের গোড়ায় গুজে রাখার মতো চুল কি আকাশ থেকে টপকাবে? কোথা থেকে অমন ভাবে চুল কাটতে হয়? পার্লার থেকে। নির্ময় ঠোঁট গোল করে উত্তর দিল। ও, দুজন হাত ধরে সামনে হাঁটতে হাঁটতেই নির্ময় হুট করেই বলল, বাদাম খাবে, ঝালমুড়ি নাকি ফুচকা খাবে? চৈত্রী হাত উঁচিয়ে গুনতে শুরু করলো আঙুল, গুনে গুনে বলল, বাদাম, ঝালমুড়ি, ফুচকা, উফ, তিনটাই খাবো। ঠোঁট কামড়ে হাসল নির্ময়, তারপর বলল, এর জন্যই তোমাকে আমি একটাও খাওয়াবো না। চটে গেল চৈত্রী, কটমট করেই বলল, খাওয়াবেন না যখন তখন বললেন কেন? আমার ইচ্ছে হয়েছে তাই বলেছি। চৈত্রী হাত ছাড়িয়ে নিল নির্ময়ের হাতের বাঁধন থেকে, গাল ফুলিয়েই বলল, আমি যাব না আপনার সাথে। একটা নির্দয় নির্মম লোক কোথাকার। নির্ময় ঠোঁট প্রসারিত করে হাসল, আবারও চৈত্রীর হাত ধরে বলল, তুমি এতটা পেটুক জানা ছিল না তো। যাক, তোমাকে আজ তিনটাই খাওয়াবো, দেখি তুমি কতটা খেতে পারো। কপট রাগ দেখালো চৈত্রী, তারপর বলল, খাবো না আমি। মৃদু হাসল নির্ময়, কণ্ঠ কিছুটা খাদে নামিয়ে বলল, তাহলে চুমু খাবে? তড়িৎ গতিতে চৈত্রী তাকালো নির্ময়ের দিকে। এই পুরুষ এতটা লাগামহীন। ঠোঁট কাটা বেশরম কবে থেকে হলো? ঠোঁট কাটা হয়েছিস তো ভালো কথা, একটু কম ঠোঁট কাটাও তো হতে পারতিস। এভাবে জনসম্মুখে লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে চৈত্রীর। আশেপাশে মানুষের অভাব নেই, তারা কেউ যদি শুনে নেয় এসব কথা কি ভাববে? চৈত্রী ঢাকায় এসেছে এখনো একদিনও সম্পূর্ণ হয়নি, এর মধ্যে এই ঠোঁট কাটা লোক তার নির্লজ্জতা দেখাতে শুরু করেছে। বাকি দিনগুলো কি করবে কে জানে। এই লোক যে এতটা বেশরম নির্লজ্জ হয়ে উঠেছে জানলেই না এত পড়াশোনা করত চৈত্রী, আর না ঢাকায় আসতো। নিজের লজ্জা পাওয়ার পথ নিজেই তৈরি করেছে সে। চৈত্রী কটমট করে তাকালো নির্ময়ের দিকে, দাঁতে দাঁত চেপে বলল, বেশরম পুরুষ মানুষ জনসম্মুখে চুমু খাওয়ার কথা ফের মুখে আনলেও ঠোঁট দুটো একদম সেলাই করে দিব। নির্ময় একটু ঝুঁকলো চৈত্রীর দিকে, মৃদু কণ্ঠে বলল, আচ্ছা, আর বলবো না চুমু খাওয়ার কথা, এরপর থেকে খেয়ে দেখাবো। ভরকে গেল চৈত্রী। নির্ময়কে হঠাৎ তার দিকে ঝুঁকতে দেখে বক্ষ বরণের ভিতরে স্থান হওয়া ছোট্ট হৃদয় যন্ত্রটা লাফিয়ে উঠল। তড়িৎ গতিতে চোখে মুখে নেমে এলো একরাশ লজ্জা, সংকোচ আর জড়তা। নির্ময় হাসল, দুর্বোধ্য সে হাসি। চৈত্রীর চোখ ছোট ছোট করে তাকালো নির্ময়ের মুখপানে।
নির্ময় এক হাত উঁচিয়ে ঠোকা মারল চৈত্রীর কপালে। ঠোঁটের কোণে হাসি রেখেই বলল, আমি অতটাও নির্লজ্জ নই যে জনসম্মুখে চুমু খাবো আমার ব্যক্তিগত নারীকে। আমি আমার ব্যক্তিগত জিনিসগুলোকে ব্যক্তিগত রাখতে জানি, বুঝেছো মেয়ে? কথাটা শেষ করেই সোজা হয়ে দাঁড়ালেন নির্ময়। চৈত্রীর হাত টেনে নিয়ে যেতে লাগলো সামনের কিছু জায়গা জুড়ে স্থান পাওয়া ফুচকার দোকানের দিকে। চৈত্রীর আর সেদিকে খেয়াল কোথায়। এতক্ষণ নির্ময়কে বেশরম নির্লজ্জ বলে বলে মুখে ফেনা তুলে এখন সে তাকিয়ে আছে নিজের প্রিয় পুরুষ নির্ময়ের প্রাণে। নির্ময় চৈত্রীর হাত টেনে তাকে নিয়ে বসালো ফুচকার দোকানের একটা ছোট্ট স্থলে। ফুচকাওয়ালার দিকে তাকিয়ে বলল, ঝাল কম দিয়ে 1 প্লেট ফুচকা দিবেন। নির্ময়ের কথার মাঝখানে ফোড়ন কাটল চৈত্রী। ফুচকাওয়ালার দিকে তাকিয়েই বলল, না, ঝাল একটু বেশি দেবেন। কথাটা শেষ হতেই নির্ময় অগ্নিদৃষ্টিতে তাকালো চৈত্রীর পানে। নির্ময়ের এই দৃষ্টির সম্মুখে চুপসে গেল চৈত্রী। আর কিছু বলল না সে। দাঁতে দাঁত চাপল নির্ময়। ফুচকাওয়ালাকে উদ্দেশ্য করেই বলল, ঝাল কম দিবেন মামা, এর ঝাল বেশি দিতে বলে তারপরে ফুচকা খাওয়া শেষে ঝালে জ্ঞান হারানোর মতো একটা ভং ধরে আমাদের বিপদে ফেলে। ছোট ছোট করে নির্ময়ের দিকে তাকালো চৈত্রী। কিছুটা ঝাঁঝালো কণ্ঠে প্রশ্ন করল, একদম বাজে কথা বলবেন না নির্ময় ভাই। আমি আবার কবে ফুচকায় ঝাল খেয়ে অজ্ঞান হওয়ার ভং ধরে আপনাকে বিপদে ফেলেছিলাম? নির্ময় একটা টুল টেনে বসতে বসতে বলল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্মৃতি এত দুর্বল হওয়া দৃষ্টিনন্দন নয়, মনে করার চেষ্টা করো। চৈত্রী চাপ প্রয়োগ করলো নিজের মস্তিষ্কে। মনে পড়ল সেই ঈদের দিনের ঘটনা। ঈদের দিন তারা সবাই ঘুরতে ঘুরতে নিজেদের এলাকা রেখে অন্য এলাকায় চলে গিয়েছিল। অবশ্য নিজেদের এলাকা ছাড়িয়ে ওই এলাকায় নতুন একটা পার্ক স্থাপন করা হয়েছে। সেটা দেখতেই চৈত্রী, নির্ময়, নিহা আর চঞ্চল দল বেঁধে গিয়েছিল। সেখানে গিয়ে পার্কের মধ্যে একটা ফুচকার দোকান দেখেই হামলে পড়েছিল চৈত্রী আর নিহা। পৃথিবী উল্টে গেলেও ফুচকা তাদের চাই চাই। যেমন ভাবনা তেমন কাজ। কড়া করে ঝাল দিয়ে 2 নারী 2 প্লেট ফুচকা নিল। খেয়েও নিল গপ গপ করে। চঞ্চল আর নির্ময়কে একবার সাধেও নি খেতে, কিন্তু খেয়ে দিয়েই বেঁধেছিল ঝামেলা। কড়া ঝালে চোখ মুখ ও কড়া লাল হয়ে উঠেছিল তাদের। জিহ্বা যেন জ্বলে যাচ্ছিল। চৈত্রীর তো চোখের পানি নাকের পানি এক হয়ে বেহুশের মতো অবস্থা হয়ে গিয়েছিল। ওই ফুচকাওয়ালা ঠিকই কী ধরনের ঝাল মরিচ ব্যবহার করেছিল ফুচকা বানাতে কে জানে। তবে ওই ফুচকার চক্করে তাদের ওই দিনের ঘোরাফেরা বন্ধ হয়ে গিয়েছিল। নিধি আর চৈত্রীর অবস্থা দেখে তাদের দুজনকেই দ্রুত বাড়ি নিয়ে এসেছিল চঞ্চল আর নির্ময়। ঈদের দিনের ঘটনা মনে পড়তে লজ্জিত হলো চৈত্রী। সে মেয়ে হয়ে ঝালমুক্ত ফুচকা খেয়ে বেহুশ হয়ে পড়েছিল। এর চেয়ে লজ্জাজনক আর কি হতে পারে। চৈত্রীর ভাবনার মধ্যেই নির্ময় ফুচকা ভর্তি প্লেট নিয়ে এসে বসলো তার সামনে। প্লেট থেকে একটা ফুচকা তুলে ধরলো চৈত্রীর মুখের সামনে। তারপর বলল, পরে মনে করবে আবার, এখন খেয়ে নাও। চৈত্রীর ইতস্তত লাগছে বেশ। আশেপাশে কত মানুষ, এর মধ্যে সে নির্ময়ের হাতে খাবে। সবাই কি ভাববে? নির্ময় হয়তো বুঝলো চৈত্রীর ইতস্তত বোধ। হাসলো সে। তারপর বলল, এটা আমাদের মফস্বল নয়, এটা শহর। এখানে কেউ কারো দিকে খেয়াল করে না। এরা সব সময় নিজেদের নিয়ে ব্যস্ত থাকে। আর আমি তো ফুচকার দোকানে বসে তোমাকে চুমু দিচ্ছি না, শুধু খাইয়েই দিচ্ছি। এতে কেউ কিছু ভাববে না, খেয়ে নাও। চৈত্রী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নির্ময়ের দিকে। কপট রাগ দেখিয়েই বলল, আপনার এইসব বাজে কথা ছাড়া একটা ভালো কথা নেই, তাই না? আপাতত নেই, এখন খেয়ে নাও। কতক্ষণ আর ধরে রাখবো? চৈত্রী কথা বাড়ালো না আর। আশেপাশে এক নজর তাকিয়ে মুখ বাড়িয়ে মুখের মধ্যে পুরে নিল ফুচকাটা। সাথে সাথেই হা করল নির্ময়। সেদিকেও ভ্রু কুচকে তাকালো চৈত্রী। মুখের মধ্যে অবস্থানরত ফুচকা চিবুতে চিবুতেই বলল, কি? মুখ বন্ধ করলো নির্ময়। কপালে ভাঁজ ফেলে বলল, এটাও আমার তোমাকে বলে দিতে হবে নাকি? তোমাকে খাইয়ে দিলাম না, তুমিও এখন আমাকে খাইয়ে দাও। চৈত্রী ভ্রুদয় কুচকে রেখেই বলল, আপনি না ফুচকা খান না, সেই ঈদের সময় বলছিলেন। এখন খাই। চৈত্রী আর কথা বাড়ালো না। এই লোকের সাথে কথা বাড়িয়েও খুব একটা লাভ হবে না। শুধু শুধু তার মুখ থেকে কতগুলো শব্দ আর বাক্যের অপচয় হবে। চুপচাপ প্লেট থেকে একটা ফুচকা তুলে নিল চৈত্রী। ধরল নির্ময়ের মুখের সামনে। নির্ময় মুখ হা করে ফুচকাটা নিয়ে নিল মুখের ভিতর। সাথে আলতো ভাবেই কামড়ে দিল চৈত্রীর ছোট ছোট আঙুলের ডগা। আহা করে ব্যথাতুর ধ্বনি তুলে হাত সরিয়ে নিল চৈত্রী। ঝাঁঝালো কণ্ঠে বলল, এটা কেমন ধরনের ব্যবহার নির্ময় ভাই?
নির্ময় নিজের মুখের মধ্যকার ফুচকা চিবাতে চিবাতে বলল। এটা আমায় প্রতি কথায় কথায় ভাই বলার শাস্তি। ভ্রু কুচকালো চৈত্রী। নির্ময় আবারও বলল। অবশ্য কামড় দিয়ে লাভই হয়েছে, কারণ ফুচকার চেয়ে তোমার আঙ্গুল সুস্বাদু বেশি। চৈত্রী দাঁতে দাঁত চাপল। এই লোক সামনে আসলে ওর মিনিটে মিনিটে রাগে দাঁতে চাপতে ইচ্ছে হয়। কবে যেন এই দাঁতে দাঁত চাপতে চাপতে ওর দাঁতই ভেঙে যায় কে জানে। তারপরে এই অল্প বয়সে দাঁত ভেঙে নির্ময়ের ভাষ্যমতে বুড়ি হওয়ার ভং ধরতে হবে তাকে। চৈত্রী দাঁতে দাঁত চেপেই হাত বাড়িয়ে চিমটে কাটল নির্ময়ের হাতে। হা করে ব্যথাতুর ধ্বনি তুলল নির্ময়। কপাল কুঁচকে বলল। মেরে ফেলবে নাকি? চৈত্রী কটমট করে উত্তর দিল। একটা চিমটিতে কেউ মরে যেতে পারে এই প্রথম শুনলাম আমি। এরা নাকি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী। আমি মরে যাই, তবে চিমটিতে নয়, তোমার হাতের স্পর্শে। চৈত্রীর দাঁতে দাঁত চেপে চাপা স্বরে বলল। তাহলে আর কয়েকটা চিমটি কেটে আপনাকে মেরে দেই, ব্যাপারটা ভালো হবে, তাই না? মুখ বাঁকালো নির্ময়। তারপর বলল। সে হচ্ছে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে কি ভেবেছ তোমার পিঠে ঈগলের মতো দুটো বড় বড় ডানা গজিয়ে গেছে, আর সেই ডানা মেলে তুমি উড়বে? আমি বেঁচে থাকতে তা হতে দিচ্ছি না। অবশ্য মরে গেলেও ভূত হয়ে আমি তোমার ঘাড়েই বসে থাকবো, চিন্তা করো না। আপনি মরে গিয়ে আমার ঘাড়ের ওপর জেকে বসবেন আর আমি ওঝা ডেকে আপনাকে ঝেঁটিয়ে বিদায় করব। ওঝা এসে একটা নারকেল পাতার শলার ঝাড়ু দিয়ে আপনাকে ঠিকঠাক মতো উত্তম মাধ্যম দিচ্ছে। আহ, কি সুন্দর দৃশ্য! আমি খুব করে অপেক্ষা করছি আপনার ঝাড়ুর বাড়ি খাওয়ার দৃশ্য দেখার জন্য। চোখ মুখ কুঁচকে চৈত্রীর দিকে তাকালো নির্ময়। বলল। এতটা নির্দয় পাষাণ তুমি মেয়ে? আমি মরে গেলে যে তুমি বিয়ের আগেই বিধবা হয়ে যাবে, জানো মেয়ে? ভেঙচি কাটলো চৈত্রী। বলল। আপনি মরে গেলে আমি বিয়ের আগে বিধবা কেন হব? আপনার সাথে আমার সম্পর্ক কি? আপনি কি আমার প্রেমিক পুরুষ? আমি কি প্রেম করছি নাকি আপনার সাথে? চৈত্রী কপাল টান করে তাকালো নির্ময়ের দিকে। তারপর বলল। তুমি বলতে চাইছো আমরা প্রেম করছি না? আমি তোমার প্রেমিক পুরুষ নই? চৈত্রী ঠোঁট গোল করে উত্তর দিল। একদম না। বই নির্ময় আলতো হাসল। তারপর বলল। ঠিক আছে, আমি তোমার প্রেমিক পুরুষ নই। প্রেমটা না হয় তোমার সাথে আমার নাই হলো, তবে জেনে রেখো মেয়ে, বিয়ের সময় বিয়েটা কিন্তু তোমার আমার সাথেই হবে। ঈষৎ কেঁপে উঠল চৈত্রী। দৃষ্টি শীতল হলো তার। নির্ময় কি বলল? সে বিয়ে করবে চৈত্রীকে? চৈত্রী তার বউ হবে? এতদিন নির্ময়ের কাছাকাছি আসা, ভালোবাসা সবটাই ছিল অপ্রকাশিত মাধ্যমে। তার ভিতরকার অনুভূতির তোলপাড় সে জানান দিয়ে গেছে বারংবার, তবুও মুখে কোনো সম্পর্ক, বন্ধন কিংবা নিজের অনুভূতির নাম প্রকাশ করেনি সে। তবে চৈত্রীর বিশ্বাস ছিল গাঢ়। সে বিশ্বাস করত নির্ময়ের এই অপ্রকাশিত ভালোবাসায় সে ঠকবে না কখনো। নির্ময় তাকে ঠকাবে না। সে অনুভব করতে পারত নির্ময়কে, গভীরভাবে অনুভব। ওই যে হুমায়ুন আহমেদের একটা উক্তি আছে না, যে ভালোবাসা যত গোপন সেই ভালোবাসা তত গভীর হয়। চৈত্রীও এই উক্তির বিশ্বাসী ছিল ভীষণ। সে সুখে ছিল নির্ময়ের হৃদয়ে গোপনে সাজানো তার জন্য ভালোবাসার স্নিগ্ধতায়। তবে নিজের গোপনতা ভেঙে এই প্রথম নির্ময় মুখ ফুটিয়ে বলেছে সে বিয়ে করবে চৈত্রীকে। এইটুকু কথাতেই যেন শীতলতায় ছেয়ে যেতে লাগলো চৈত্রীর হৃদয়খানা। অনুভূতিরা যেন পাখা মেলে উঠতে শুরু করেছে চারিধারে। শিরশির অনুভূতিতে সিক্ত হয়েছে তার মনোপ্রাণ। তবে এই অনুভূতির পাল্লায় পড়েও যেন দমল না চৈত্রী। ভেঙচি কাটল সে। তারপর বলল। গেছে আমার আপনাকে বিয়ে করতে। সময় আসুক, দেখা যাবে। চৈত্রী আর কথা বাড়ালো না। যদিও এই কথার পরিপ্রেক্ষিতে তার কথা বাড়িয়ে মোটেও ঝগড়া করতে ইচ্ছে করছে না। নির্ময়ের অশ্রুদয় দ্বারা উচ্চারিত প্রথম বিয়ের বাক্যের অনুভূতি সুন্দর, তো উপভোগ করা যাক না সেই সুন্দর অনুভূতিকে। চৈত্রী মাথা নোয়ালো। একটা ফুচকা তুলে তেঁতুল, ধনেপাতা, মরিচ, লবণে মিশ্রিত ডুকে ডুবিয়ে ফুচকাটা গালে পুড়ল। অতঃপর ফুলো গাল নিয়ে আবারও তাকালো নির্ময়ের পানে। রাতের আধার ঘনিয়েছে। রাত 8টা বেজেছে হয়তো। কৃত্রিম স্টেডিয়ামের আলোয় আলোকিত হয়ে উঠেছে শহরের চারপাশটা। বড় বড় বিল্ডিংগুলো যেন জ্বলজ্বল করে কৃত্রিম আলোয় বদৌলতে। বিশ্ববিদ্যালয়ের আশপাশেও সবকিছু আলোকিত। মেয়েরাও এখনো চারিদিকে হেঁটে বেড়াচ্ছে সগৌরবে।
চৈত্রী বসে আছে হলের নিজের রুমে, বিছানায়। এই রুমে তাকে নিয়ে মোট 4 জনের বসবাস। এর মধ্যে সম্ভবত 2 জন তার সিনিয়র আর 1 জন তার ব্যাচমেট। ঠিকই তখনই জানা নেই, আর জানবে বা কিভাবে? সে তো এখনো কথাই বলেনি কারো সাথে। নিজেকে কেমন ভীত লাগছে এদের সামনে। কি থেকে কি বলে কথা শুরু করবে সেটাই তার মস্তিষ্কে আসছে না। চৈত্রী নিজের বাড়ি থেকে আনিত সামগ্রিক ব্যাগ থেকে বের করে গোছানোর চেষ্টা চালাচ্ছে, আর চোখে দেখে নিচ্ছে তার রুমমেটদের। তারা একে অপরের সাথে কথা বলছে, শুধু সেই নিজের ইতস্তত বোধকে দূরে ঠেলে কথা বলতে পারছে না তাদের সাথে। চৈত্রীর দোটানার মধ্যেই একজন রুমমেট এগিয়ে এলো তার দিকে। ছিপছিপে গোড়ানের মেয়েটা, ফর্সা মুখশ্রীতে চুলগুলো পিঠ অব্দি নামানো, পরনে একটা 3 পিস, তবে ওড়নাটা গলায় ঝোলানো শুধু। সে ছোট্ট একটা কৌটো এগিয়ে দিল তার দিকে, বলল, এটা তোমার জন্য। চৈত্রী অবাক হলো, তবে ধরলো না কৌটোটা। তার রুমমেট মেয়েটি তাড়া দিল, বলল, কি হলো, ধরো। চৈত্রী হাতে নিল কৌটোটা, অবাক কণ্ঠেই বলল, এটা কি? রুমমেট মেয়েটা হাসলো, বলল, আচার। আমি আচার খেতে ভালোবাসি কিনা তাই মা পাঠিয়েছে, সবাইকে দিয়েছি, তুমিও নাও। চৈত্রী অপ্রস্তুত ভঙ্গিতে হাসলো, তারপর বলল, সব আমাদের দিয়ে দিলে তুমি কি খাবে? চৈত্রীর কথা শুনে এগিয়ে এলো তাদের আর একজন রুমমেট। এই মেয়েটি আবার বেশ মোটাসোটা, টি শার্ট আর প্লাজো জড়ানো শরীরে, গলায় ওড়না ঝুলিয়ে রাখা, আগের মেয়েটার মতোই। সে এসেই দুম করে 1 কিল বসিয়ে দিল প্রথমে মেয়েটির পিঠে। পিঠ যেন বেঁকে গেছে মেয়েটির। মোটা মেয়েটি হেসে বলল, ওকে চিকনা দেখলে হয়েছে কি, খায় খুব। তোমাদের ওই ছোট ছোট কৌটাতে দিয়ে নিজের জন্য একটা বড় কৌটা ভরে আগে থেকেই সরিয়ে রেখেছে আচার। মোটা মেয়েটির কথা শেষ হতেই চেঁচিয়ে উঠল শুকনো মেয়েটি। তারপর বলল, তোকে না কতবার বলছি তোর ওই 30 মণ ওজনের ভুটকি হাত দিয়ে আমাকে মারবি না। মা গো মা, পিঠটা বেঁকে গেল আমার এই ভুটকির অত্যাচারে। খেপে গেল মোটা মেয়েটি। সে অগ্নিঝরা কণ্ঠে বলল, চুপ থাক, জুনিয়রদের সামনে একদম উল্টোপাল্টা কথা বললে আপাতত তো তোর পিঠ বাঁকা করেছি, এরপর ভেঙে দেবো শুটকি। কথাটুকু শেষ করেই সে আবারও তাকালো চৈত্রীর দিকে। ঠোঁটের কোণে হাসি ফুটিয়েই বলল, আমার নাম নাইমা, আর ওই যে হ্যাংলা পাতলা পাটকাঠির মতো মেয়েটিকে দেখছো যে তোমাকে আচার দিয়েছে, ওর নাম শারমিন। আমরা দুজনেই তোমাদের সিনিয়র। এরপরে তাদের কাছ থেকে একটু দূরে দাঁড়ালো একটি ছোটখাটো মেয়েকে হাত বাড়িয়ে ডাকলো নাইমা। তারপর বলল, এদিকে আয়। মেয়েটি গুটি গুটি পায়ে এগিয়ে গেল নাইমার দিকে। নাইমা 1 হাত বাড়িয়ে আগলে নিল মেয়েটিকে, হেসে বলল, ও হচ্ছে হাফসা, সম্পর্কে শারমিনের বোন হয়। ওর কাছেই শারমিনের মা আচার পাঠিয়েছে। ও তোমার ব্যাচমেট। চৈত্রীর ইতস্তত বোধ ভাঙল কিছুটা। সেও এখন কিছুটা সহজ হয়েছে এদের সাথে। তার ভাবনাকে ভুল প্রমাণিত করে তার রুমমেটরা বেশ ভালোই বেরিয়েছে। কি সুন্দর আচরণ এদের, যেন অল্পতেই অবসান ঘটিয়েছে তার ভিতরে চলতে থাকা সকল দ্বিধাদ্বন্দ্বের। সৌজন্যসূচক হাসল চৈত্রী, বলল, আমি চৈতি। শারমিন হাসল, তারপর বলল, বাহ সুন্দর নাম, আমার নামটা বড্ড শেখেলে। কে রেখেছিল কে জানে। নাইমা ভেঙচি কাটল, তারপর বলল, তাহলে এক কাজ করো, এখন নিজে আবার একবার আকিকা দিয়ে আবার নতুন একটা নাম রেখে দে। মুখটা ছোট করে ফেলল শারমিন, আফসোসের সুরেই বলল, তাই করব ভাবছি। সবার কথার মধ্যে হঠাৎ ফোড়ন কাটল হাফসা। হুট করেই চৈত্রীকে বলল, তোমার সাথে বিকেলে একটা ছেলেকে দেখলাম, ছেলেটাকে বয়ফ্রেন্ড নাকি? হাফসার কথা শেষ হতে না হতেই যেন চৈত্রীর উপর হুমড়ি খেয়ে পড়ল শারমিন আর নাইমা। তারা যেন আশ্চর্য কিছুই শুনে ফেলেছে, সাথে বেশ কৌতূহলীও হয়ে উঠেছে। নাইমা বেশ কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, এই তোর বয়ফ্রেন্ড আছে? লজ্জায় মাথা নুইয়ে ফেলল চৈত্রী। সে কি উত্তর দিবে? নির্ময়ের সাথে তার সম্পর্কের যে কোনো নামই নেই, নামহীন অনুভূতিপূর্ণ সম্পর্ক তাদের। নির্ময় আদৌ তার বয়ফ্রেন্ড কিনা সে তো জানেও না। তার সবচেয়ে বড় কথা, নির্ময়কে নিজের বয়ফ্রেন্ড বলতেও একটু কেমন লজ্জা লাগছে তার। এই প্রথম তো, এর আগে কখনো এমন প্রশ্নের সম্মুখীন হতে হয়নি তাকে। চৈত্রীর মুখ দেখেই যা বোঝার বুঝে নিল শারমিন, নাইমা আর হাফসা। শারমিন নিজের কৌতূহলী মুখখানাকে ছোট্ট করে ফেলল, আফসোসের সুরেই বলল, ছোট ছোট পোলাপাইনও বয়ফ্রেন্ড নিয়ে ঘোরে, আর আমরা জীবনে কি ছিলাম। মুখ বাঁকালো নাইমা, তারপর বলল,
তোর কপালে বয়ফ্রেন্ড নেই, যে পাটকাঠির মতো চেহারা, পরে দেখা যাবে পার্কে প্রেম করতে গিয়েছিস দুজনে, বাদাম কিনে খাচ্ছিস আর প্রেম করছিস, হঠাৎ তোর বয়ফ্রেন্ড বাদামের খোসায় ফু দিল, উড়ে গেলি তুই। তখন কি বিপদে না পড়বে ছেলেটা, আর জেনে শুনে এই বিপদ কেই বা পড়তে চাইবে বলতো। তেতে উঠল শারমিন, বলল, ভালো হয়েছে পাটকাঠি, আমি তোর মতো কুমড়ো পটাশ তো আর না। একদম বাজে কথা বলবি না, আমি মোটেও কুমড়ো পটাশ নই, আমি শুধু একটু স্বাস্থ্যবতী। শারমিন ভেঙচি কাটলো নাইমার কথায়, চৈত্রীর দিকে তাকিয়েই বলল, ভীষণ লজ্জাজনক কথা হলো, আমরা তোমার সিনিয়র হলেও আমাদের কারো বয়ফ্রেন্ড নেই। এখন তোমার যেহেতু বয়ফ্রেন্ড আছে, তো আমাদের ট্রিট প্রাপ্য। এক রুমে থাকা আমরা সবাই এক বয়সী, কোনো সিনিয়র জুনিয়র নেই, ঠিক আছে? চৈত্রী মাথা চুলকালো, বলল, কিন্তু আপনারা তো আমার সিনিয়র। হই সিনিয়র, কিন্তু তুমি ভেবে নেবে আমরা সমবয়সী। বেলা গড়িয়েছে, সূর্যের আলোয় ভরে গেছে চারিদিক, আকাশ পরিষ্কার, সূর্যটাও আজ যেন জ্বলে যাচ্ছে দ্বিগুণ তেজ দিয়ে। শহরের পরিবেশ এমনই গরম, তার উপর আজ আবার সূর্যের তেজ, চারিদিকে গরমটাও যেন আজ খাপছাড়া। এই সূর্যের তেজে এখন বাইরে বের হওয়ায় তেমন ইচ্ছেই ছিল না চৈত্রীর, তবে উপায় নেই, লোকটা দাঁড়িয়ে আছে ওর হলের সামনে, ওকে বাইরে যেতেই বলেছে। সবুজ রাঙা থ্রি পিসে আবৃত চৈত্রীর দেহ, মাথায় জর্জেটের সবুজ ওড়না চাপিয়ে কিঞ্চিত সময় নিয়ে বাইরে এলো সে। নির্ময়কে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে এগিয়ে গেল তার দিকে, কপাল কুঁচকে প্রশ্ন করল, ডেকেছেন কেন? নির্ময় এক প্রকার তাকালো চৈত্রীর পানে, অতঃপর হাঁটা ধরল সামনের দিকে, বলল, এসো আমার সাথে। ভ্রু কোচকালো চৈত্রী, বলল, কোথায়? নির্ময় পা চালাতে চালাতেই উত্তর দিল, আমি যেখানে যাব সেখানে। আর কথা বাড়ালো না চৈত্রী, কথা বাড়িয়েও বা কি লাভ? এই বদলোক তখন একবার তার সাথে যাওয়ার কথা বলেছে, তখন যেতেই হবে, নয়তো ধরে বেঁধে তাকে নিয়ে যাবে। এমনিতে পুরো পৃথিবীর সামনে একদম ভদ্র নাদান বালক এই নির্ময়, যার যত জাড়ি জুড়ি সব শুধু চৈত্রীর সাথেই। খানিক পথ হেঁটে একটা বড় বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ালো নির্ময়। তার দেখা দেখি চৈত্রীও তার পাশে গিয়ে দাঁড়ালো, কৌতূহলী কণ্ঠে প্রশ্ন করল, আমরা এখানে কেন এসেছি? নির্ময় উত্তর দিল না কোনো, শুধু তার হাত টেনে ভিতরে নিয়ে এলো। এক হাতে চৈত্রীর হাত ধরে রেখে অন্য হাতে একটা কাঁচের দরজা খুলে ভিতরে প্রবেশ করল। চৈত্রী অবাক হলো, অবাক চোখে চারিদিকে তাকালো সে। হঠাৎ তার চোখে পড়ল দেয়ালে বড় বড় অক্ষরে লেখা, কোহিনূর বিউটি পার্লার। অবাকের মাত্রা বেড়ে গেল, অবাক সুরেই সে প্রশ্ন করল, আমাকে পার্লারে কেন নিয়ে এসেছেন নির্ময় ভাই? নির্ময় উত্তর দেওয়ার আগেই তাদের সামনে একটি অল্প বয়সী নারী এসে দাঁড়ালো। পরনে তার একটা টি শার্ট আর ওড়না, টি শার্টের এক পাশে আবার ছোট ছোট অক্ষরে লেখা, কোহিনূর বিউটি পার্লার। মেয়েটি সৌজন্যসূচক হাসল, নম্র কণ্ঠেই বলল, ওয়েলকাম টু আওয়ার কোহিনূর বিউটি পার্লার স্যার অ্যান্ড ম্যাম। আমরা আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? নির্ময় ঘাড় বাঁকিয়ে তাকালো চৈত্রীর পানে, বেশ শান্ত কণ্ঠেই বলল, এর চুল কাটাবো। চৈত্রী হতভাগ, কি বলল নির্ময়? সে ওর চুল কাটাবে? তার মানে এই চুল কাটানোর উদ্দেশ্যে এই পার্লারে নিয়ে এসেছে? মেয়েটি আবারও ভদ্র ভঙ্গিতে হাসল, তারপর বলল, শিওর স্যার, আপনারা এদিকটায় আসুন। চৈত্রীর হাতে টান পড়তেই ধ্যান ভাঙল চৈত্রীর, চেঁচিয়ে উঠল সে, বলল, চুল কাটবো না, কিছুতেই না। নির্ময় শুনল না, তার হাত ধরে টেনে নিয়ে এলো মেয়েটির দেখানো স্থানে। পার্লারের আরেকজন কর্মী এসে চৈত্রীকে একটি চেয়ার দেখিয়ে সেখানে বসার জন্য অনুরোধ করল। চৈত্রী বসল না। নির্ময়ের হাতের বাঁধন থেকে নিজেকে হাত ছাড়ানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সে। শেষে ব্যর্থ হয়ে তেতে উঠল চৈত্রী, ঝাঁঝালো কণ্ঠে বলল, ছাড়ুন নির্দয় নির্মম লোক, আমি চুল কাটবো না। কত সুন্দর চুলগুলো আমার, চুলগুলোকে কেটে নষ্ট করার ফোন দিয়ে এসেছেন, আমি বুঝি না ভেবেছেন? বিরক্ত হলো নির্ময়, বিরক্তি ভরা কণ্ঠে বলল, তোমার সব চুল তো আর কেউ কেটে দিচ্ছে না, শুধুমাত্র সামনে থেকে অল্প একটু কাটবে। না না না, আমি কোনো চুল কাটবো না, ছাড়ুন আমাকে, ছাড়ুন। নির্ময় ছাড়ল না, উল্টো বলল, বাচ্চাদের মতো না করে চেয়ারে বসো চৈত্র। চৈত্রী বসল না। শেষে আর উপায় না পেয়ে কামড় লাগালো নির্ময়ের হাতে। আকস্মিক আক্রমণের জন্য মোটেও প্রস্তুত ছিল না নির্ময়। চৈত্রীর হঠাৎ আক্রমণে হকচকিয়ে উঠল সে, সাথে ব্যথাও পেয়েছে কিছুটা। ব্যথায় আ করে
ব্যথাতুর ধ্বনি তুলে সে হাত ছেড়ে দিল চৈত্রীর। এই সুযোগে অপেক্ষারত ছিল চৈত্রী। সুযোগ পেয়ে সে দৌড় লাগালো দরজার দিকে, কিন্তু দরজাটা আর খুলতে পারল না। এই কাঁচের দরজাটা এত শক্ত কেন? চৈত্রী দরজার হাতাল ধরে উল্টো দিকে কতক্ষণ ঠেলাঠেলি করলো, কিন্তু খুলল না দরজাটা। ততক্ষণে নির্ময় তার পিছনে এসে দাঁড়িয়েছে, খপ করে ধরে নিয়েছে তার হাতটা, জোর জবরদস্তি করে নিয়ে বসালো চেয়ারে শক্ত করে তাকে ধরে রেখেই পার্লার কর্মীকে বলল, নিন এখন কাটুন। নির্ময়ের কথায় ঘোর কাটল পার্লার কর্মীর। সে এতক্ষণ হতবাক নয়নে এই দুজনের পাগলামি দেখছিল। এই ধরনের কাস্টমার তারা খুবই কম পেয়েছে, বিশেষ করে কোনো পুরুষ কোনো নারীকে ধরে নিয়ে এসেছে। পার্লার কর্মী বেশ অবাকই হয়েছে। নিজের অবাকতার রেস্ট এনেই সে নির্ময়ের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি কাট দিব স্যার? নির্ময় ঠোঁট কামড়ে ভাবল কিছুক্ষণ, অতঃপর ভাবু ভঙ্গিতেই বলল, আমি তো কাটের নাম জানি না, তবে ওভাবে কাটলে কপালের উপর ছোট ছোট চুল পড়ে থাকে। আবার একদম ছোট নয়, কিন্তু কানের গোড়ায় গুজে দেওয়া যায় এমন। পার্লার কর্মী নারীটি বোধহয় বুঝল না নির্ময়ের কথা। সে আবারও বোঝার জন্য জিজ্ঞেস করল, জি স্যার, ঠিক বুঝলাম না। কপালে ভাঁজ ফেলল নির্ময়, বিরক্তি ভঙ্গিতেই বলল, ওই যে টিভিতে দেখা যায় না, বাতাসে নায়িকার কপালের উপর ছোট ছোট কাটা চুল উড়ে আসে, নায়ক আবার আলতোভাবে সে চুলগুলো নায়িকার কানের গোড়ায় গুজে দেয়। ওখানে নায়িকার চুলে কাটটা থাকে, সেই কাটটাই দিবেন। পার্লার কর্মী নারীটি এবার বোধহয় বুঝল নির্ময়ের কথা। সে হেসে বলল, জি স্যার। হাতে কাঁচি নিয়ে পার্লার কর্মী নারীটি চৈত্রী চুল কাটতে উদ্রত হতেই ডুকরে কেঁদে উঠল চৈত্রী। তার এত সাদে চুল কখনো একটু কাটেনি সে। চামেলি বেগম মাঝে মাঝে চাইতেন তার চুলের আগাটা একটু ছেটে দিতে, তাতেই কখনো রাজি হয়নি চৈত্রী। তা নিয়ে মা মেয়ের সে যে কত ঝগড়া। চৈত্রী চুলের ধাত এমনই ভালো না, সহজে লম্বা হতে চায় না। কত কষ্ট করে চুলগুলো কোমর অবধি করেছে, আর সেই চুলই কিনা আজ কেটে দিচ্ছে নির্ময়। সামনে থেকে কাটুক বা পিছন থেকে কাটুক, কাটছেই তো। তার চুলে কাঁচি লাগানো মানে তার হৃৎপিণ্ডে কাঁচি লাগা। চৈত্রীর কান্না দেখে থেমে গেল পার্লার কর্মী নারীটি। প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো নির্ময়ের পানে। নির্ময় এবার বিরক্ত বোধ করল বেশ। রাজভারী কণ্ঠে সে বলল, কি হলো, আপনি কাটছেন না কেন চুল? পার্লার কর্মী নারীটি অপ্রস্তুত হয়ে পড়ল কিছুটা, বলল, জি স্যার, কাটছি। নির্ময় মাথা ঘুরিয়ে দৃষ্টিপাত করল চৈত্রীর কন্দনরত মুখশ্রীর পানে, অতঃপর আবার পার্লার কর্মীর দিকে তাকিয়ে বলল, শুনুন, শুধু ওর সামনে থেকেই কিছু চুল কাটবেন, পিছনের চুলে একদম হাত লাগাবেন না। পার্লার কর্মী নারীটি সায় জানালো নির্ময়ের কথার প্রেক্ষিতে, বলল, ঠিক আছে স্যার। খানিক সময় নিয়ে চৈত্রীর চুল কাটা শেষ করলো পার্লার কর্মী। যতক্ষণ ধরে মেয়েটার চুল কাটা হয়েছে ততক্ষণে ধরে মেয়েটা কেঁদেছে আর সাপের মতো মুচড়িয়েছে। মূলত এই কারণেই চুল কাটতে দেরি হয়েছে তার। যদিও নির্ময় পুরো সময়টা ধরে রেখেছিল চৈত্রীকে, তবে তাতে লাভের লাভ খুবই কম হয়েছে। সে বারবার ঠেলে উঠে যেতে চেয়েছে চেয়ার থেকে, কিন্তু শেষ পর্যায়ে গিয়ে নির্ময়ের কাছে হার মানতে হয়েছে। চুল কাটা শেষে নির্ময়ের দিকে তাকালো পার্লার কর্মী নারীটি, হাসি মুখে বলল, দেখুন তো স্যার, ঠিক আছে কিনা। নির্ময় ভালোভাবে দেখলো চৈত্রীর চুলগুলো। ঠোঁটের কোণে ফুটে উঠল মৃদু হাসি। ঠোঁটে হাসির রেখা টেনেই সে বলল, একদম ঠিক আছে। কথাটা বলেই সে ছেড়ে দিল চৈত্রীকে। ডান হাত লাগিয়ে দিল প্যান্টের পকেটে টাকা বের করার উদ্দেশ্যে। এদিকে এতক্ষণ পর নির্ময়ের থেকে ছাড়া পেয়ে ফসে উঠল চৈত্রী। একবার নির্ময়ের দিকে দৃষ্টিপাত করে গটগট করে সে বেরিয়ে এলো পার্লার থেকে। এবার আর সে পার্লারের দরজায় উল্টো ধাক্কা দেয়নি, ঠিকভাবেই ধাক্কা দিয়েছে। আর দরজাটা খুলে যেতেই সে পার্লার থেকে বেরিয়ে পড়েছে। নির্ময়ও তার দেরি করেনি বেশি। কোনো রকম চুল কাটার টাকা দিয়ে দৌড় লাগিয়ে দিয়েছে চৈত্রীর পিছনে। পিছন থেকে চৈত্রীকে ডাকলো বার কয়েক, তবে উত্তর এলো না কোনো। এমনকি সে দাঁড়ালোও না একটু। মনের মধ্যে তীব্র রাগ নিয়ে সে হেঁটে চলেছে। নির্ময় দৌড়ে রাস্তায় চৈত্রীর পাশে এসে দাঁড়ালো। সে হাঁপাতে হাঁপাতে বলল, কতবার ভাবলাম আমাকে রেখে চলে এলে কেন? চৈত্রী উত্তর দিল না কোনো। একবার ফিরেও তাকালো না নির্ময়ের দিকে। সে তার মতো করেই হাঁটছে। তপ্ত নিঃশ্বাস ফেলল নির্ময়, বলল, আচ্ছা, একটু চুলই তো কেটেছে, তাও সামনে থেকে, পিছন থেকে তো কাটেনি। নির্ময়ের কণ্ঠ নিঃসৃত বাক্যটি শেষ হতেই তীব্র বেগে তেতে উঠল চৈত্রী। ঝাঁঝালো কণ্ঠে এক প্রকার
চিল্লিয়ে বলল, কাটবে কেন? সামনে হোক বা পেছনে, কাটবে না। কাটবে কেন? কথাটা বলে চৈত্রী নিজেই অপ্রস্তুত হয়ে পড়ল কিছুটা। এটা রাস্তা, এখানে এতটা জোরে কথা বলা ঠিক হয়নি। আশেপাশের লোকজন কেমন দৃষ্টিতে তাকিয়ে আছে। খানিকটা লজ্জা পেল চৈত্রী। আগের ভঙ্গিতেই হাঁটা শুরু করলো সে। নির্ময়ও হাঁটা শুরু করলো তার পাশে পাশে। মিনমিনিয়ে বলল, নির্ময়ও হাঁটা শুরু করলো তার পাশে পাশে। মিনমিনিয়ে বলল, তোমার চুল তো কাটা ছিল না, বাতাসে উড়ে কপালে এসে পড়ে না? আর আমিও যে পরম যত্নে হাত বাড়িয়ে তোমার চুল কানের গোড়ায় গুজে দেব তাও পারছিলাম না, তাই কেটে দিলাম। এখন তোমার চুল উঠবো, কপালে পড়বে, আর আমিও তোমার চুল তোমার কানের গোড়ায় গুজে দিতে পারবো বাধাহীনভাবে। চৈত্রী হতবাক। গোল গোল চোখে সে তাকালো নির্ময়ের মুখপানে। তার চুল উড়ে কপালে পড়ে না, আর সে সেই চুল গুজে দিতে পারে না কানের গোড়ায়, তাই বলে তার চুলই কেটে দিবে? এতটা নির্দয় নির্মম এই লোক। নিজেকে কি সিনেমার নায়ক ভেবে রেখেছে নাকি? ভাবতেই পারে, শহরে বাতাসে দেহে মেখে তো এখন আর সে সেই আগের হ্যাংলা পাতলা নির্ময় নেই। সে এখন শক্তপোক্ত সুদর্শন পুরুষে রূপান্তরিত হয়েছে বটে, তবে হয়তো নিজেকে এখন সিনেমার নায়ক ভাবতে শুরু করে দিয়েছে। নির্ময় নিজেকে সিনেমার নায়ক ভাবলেও চৈত্রী একদম ইচ্ছুক নয় নায়িকা হতে, তাও আবার তার এত স্বাদের চুল কেটে। পার্লারে তার মাথা থেকে কেটে নেওয়া এক গোছা কালো চুলের কথা মনে পড়লেই যেন কান্না পায় তার। চোখ মুখ শক্ত করে ফুঁসে উঠল চৈত্রী। ঝাঁঝালো কণ্ঠে বলল, আপনার সাথে আমার আর কোনো কথা নেই নির্ময় ভাই। আপনি একদম আমার সাথে কথা বলবেন না। বাক্যটা সম্পূর্ণ করতেই উল্টো ঘুরে হাঁটা শুরু করলো চৈত্রী। আটকে উঠল নির্ময়। চৈত্রীর সাথে কথা না বলে সে কিভাবে থাকবে? বাধ্য হয়ে কথা না বলে দূরে থাকা আর কাছাকাছি থেকেও কথা না বলে দূরে থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। না না, নির্ময় চৈত্রীর সাথে কথা না বলে কিছুতেই থাকতে পারবে না। সে কি এমন অন্যায় করেছে যে চৈত্রী এভাবে একদম তার সাথে কথা বলাই বন্ধ করে দিবে? শুধুমাত্র চুলই তো কেটেছে, একটু, তাও সামনে থেকে। পিছনের চুল তো যেমন ছিল তেমনই আছে, আর সামনের চুলগুলো তো সে কেটেছে শুধুমাত্র তাদের মধ্যকার ভালোবাসা বাড়াতে। চৈত্রী ঢাকায় আসবে শুনেই তার টিউশনি সব ছেড়ে দিয়েছে। এখন শুধু নিজ রুমে বসে আউটসোর্সিং এর কাজ করে। অবশ্য তাতে লাভ করছে টিউশনির থেকে ভালো। এদিকে যদি ভালোভাবে কাজ করতে পারে তবে লাভ আছে, তা বেশ ভালোই বুঝেছে নির্ময়। তবে নিজের টিউশনিগুলো ছাড়ার পিছনে মূল কারণ ছিল চৈত্রীর ঢাকায় আসা। সে চেয়েছিল চৈত্রী ঢাকায় আসলে রোজ বিকেলে তাকে নিয়ে একটু ঘুরবে, সে একসাথে সময় কাটাবে দুজন, একসাথে পড়ন্ত বিকেলে সূর্য দেখবে। ফাঁকে ফাঁকে আবার চৈত্রীকে ছোঁয়ার বাহানায় তার কপালে উড়ে আসা ছোট্ট ছোট্ট চুলগুলোকে কানের গোড়ায় গুজে দিবে। আর এই কারণেই এই পন্থা অবলম্বন করেছে সে। চৈত্রীর প্রতি তার ভালোবাসা সেই কিশোর বয়সের আবির্ভাব হলেও তেমন কখনো একসাথে সময় কাটানো হয়নি তাদের। একসাথে বসে দুদণ্ড মনের কথা বলা হয়নি শান্তিতে। আগে বয়সটা কম ছিল নির্ময়ের, লজ্জা ভয় সংকোচে নিজেকে আটকে রাখতে পারলেও এখন আর পারছে না সে। বয়সের সাথে সাথে তার চাহিদাগুলো দিন দিন বেড়ে যাচ্ছে। বিকেলে যখন রাস্তার পাশ থেকে হেঁটে টিউশনি যেত তখনই প্রায় প্রতিদিন চোখে পড়তো নতুন নতুন প্রেমিক প্রেমিকাদের। তারা কেমন একে অপরের সঙ্গে হেসে হেসে বাক্য বিনিময় করত, একে অপরের কাঁধে মাথা রেখে সময় কাটাতো, হাতে হাত রেখে হেঁটে বেড়াতো তার সামনেই। নির্ময়ের ভিতরও তখন ভীষণ ইচ্ছে জাগত। সেও চাইতো চৈত্রীর হাতে হাত রেখে এভাবে হাঁটতে, চৈত্রীর কাঁধে মাথা রাখতে, একসাথে বসে গল্প করতে। কিন্তু তখনও তো সেই উপায় ছিল না। বাধ্য হয়েই নিজের ইচ্ছেগুলোকে দমিয়ে রাখতে হতো তাকে। সবার সব ইচ্ছে পূরণ হয় না ভেবে নিজেকে আটকে রাখত খুব করে। অতপর যখন শুনল চৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ঢাকায় আসছে, তখন যেন নির্ময়ের নিজের অবাধ্য ইচ্ছেগুলো আরও মাথা ছাড়া দিয়ে উঠতে লাগলো বেশি করে। অবশ্য এবারে ইচ্ছেগুলোকে সেই প্রাধান্য দিতে চেয়েছে। টেনে হিঁচড়ে নিজের সকল ইচ্ছেগুলোকে বাইরে এনে সম্পূর্ণতা প্রদান পথ সুগম করতে চেয়েছে সে। আর এখন যদি সেই চৈত্রী তার সাথে কথা না বলে তবে কি হবে? নির্ময় ছুটল চৈত্রীর পিছু পিছু, কিন্তু চৈত্রী দাঁড়ালো না একটুও। মেয়েটার সাথে কথা বলার চেষ্টাও সে করল অনেক, তবে মেয়েটা কোনো কথাই বলল না তার সাথে। তারপরে অপেক্ষা করে মেয়েটা ঢুকে গেল হলের মধ্যে।
নিরাশ হলো নির্ময়। চৈত্রী হয়তো আবার ফিরে আসবে। পরে সেই ক্ষীণ আশা মনের ভিতরে লালন করে কিছুক্ষণ সে দাঁড়িয়ে রইল চৈত্রীর হলের সামনে। কিন্তু তার সেই ক্ষীণ আশায় আলোটাকে পুরোপুরি নিভিয়ে মেয়েটা আসলো না। নির্ময় শেষবারের মতো অসহায় দৃষ্টিতে তাকালো চৈত্রীর হলের দিকে। হতবার প্রস্থান করলো নিজ হলে ফেরার উদ্দেশ্যে। সন্ধ্যা গড়িয়েছে, সূর্যটা ডুবে চারিদিকে আঁধার ঘনিয়েছে। চৈত্রী সেই যে হলে নিজের বারান্দাকৃত রুমে ঢুকেছে আর বের হয়নি একবারও। নির্ময় সেই বিকেল থেকে চৈত্রীকে একের পর এক কল করেই যাচ্ছে। চৈত্রী ও মোবাইল হাতে নিয়েই বসে আছে সেই বিকেল থেকে। মোবাইলের স্ক্রিনে তাকিয়ে তাকিয়ে সে শুধুই দেখছে তার নাম্বারে নির্মম নির্দয় নির্ময় নামক ব্যক্তির নাম্বার থেকে আগত কলগুলো। তবে সে ধরছে না নির্ময়ের কলগুলো, ধরবেও না। যদিও তার মনটা আনচান করছে নির্ময়ের কল ধরার জন্য, কিন্তু সে নিজেকে দম করে রেখেছে ভীষণভাবে। না, সে নির্ময়ের কল ধরবে আর না কথা বলবে তার সাথে। এটাই নির্ময়ের শাস্তি। নির্দয় লোক একটা, দিল তার সুন্দর চুলগুলো কেটে। খারাপ লোক একটা। চৈত্রীর ভাবনার মধ্যেই রুমে ঢুকলো নাইমা। শারমিন বসেছিল তার ছোট পড়ার টেবিলেই, বইয়ে মুখ গুজে বই পড়ছিল সে। হাফসা আর চৈত্রী এখনও পড়াশোনা তেমনভাবে শুরু না হওয়ায় তারা বসেছিল বিছানায়। নাইমা রুমে ঢুকে এগিয়ে গেল শারমিনের দিকে। সন্ধিহান কণ্ঠে বলল, এই শারমিন শোন। শারমিনী বই থেকে মুখ তুলে তাকালো নাইমার দিকে, বলল, কি? আমাদের ব্যাচমেটে ওই নিরামিষ নির্ময়টা আমাদের হলের সামনে ঘুরোঘুরি করছে কেন রে? অবাক হলো শারমিন, অবাক কণ্ঠে বলল, ওই নিরামিষ নির্ময় এখনো আমাদের হলের সামনে আছে নাকি? আমি বিকেলে একবার বেরিয়েছিলাম, তখনও দেখলাম নির্ময় আমাদের হলের সামনে ঘুরঘুর করছে। কাহিনী কি বলতো? এই ছেলে তো মেয়েদের হলের সামনে ঘুরঘুর করার ছেলে নয়। নাইমা শারমিনের কথোপকথন আস্তে না হওয়ার তাদের উচ্চারিত প্রতিটি বাক্যই কর্ণগোচর হলো চৈত্রের। বুকটা ছ্যাদ করে উঠল তার। লোকটা সেই বিকেল থেকে দাঁড়িয়ে আছে ওর হলের সামনে। মায়া হলো নির্ময়ের প্রতি, কিন্তু পরক্ষণেই তার ভিতরে আবার মাথাচাড়া দিয়ে উঠল নির্ময় তার ইচ্ছের বিরুদ্ধে তার সুন্দর চুলগুলোকে নির্দয়ের মতো কেটে দিয়েছে। সাথে সাথে আবার নির্ময় নামক প্রাণীর জন্য তার ভিতরে থাকা ক্ষোভগুলো উপচে পড়তে শুরু করলো। ফুঁসে উঠল চৈত্রী, ঠাকুক নির্ময়। ওর হলের সামনে দাঁড়িয়ে ও বারণ করেছে, কেঁদেছে, তারপরও কেন কেটেছে ওর চুল? এখন পাক শাস্তি, দেখুক কেমন লাগে। শারমিন আর নাইমার কথার মধ্যেই কথা বলে উঠল হাফসা। কিছুটা ভাবুক ভঙ্গিতেই বলল, তোমার কি ওই নীল শার্ট পরা লম্বা চড়া সুদর্শন যুবকের কথা বলছো, যে আমাদের হলে সামনে পাম গাছের নিচে দাঁড়িয়ে আছে? ভ্রু কুচকালো শারমিন, বলল, হ্যাঁ, তুই চিনিস নাকি নির্ময়কে? হাফসা কপাল টান করলো, ঠোঁট টেনে হেসে বলল, আমি চিনি না, তবে চৈত্রী চেনে ভালোভাবে। নাইমা ভ্রু কুচকে তাকালো চৈত্রীর পানে, বলল, তুমি চিনো নির্ময়কে? চৈত্রী মাথা নুইয়ে ফেলল, উত্তর দিল না কোনো। তবে সে চুপ থাকলেও চুপ থাকলো না। হাফসা দুষ্টু হেসে বলল, আরে ও চিনবে না তো কে চিনবে? ওই নীল শার্ট পরা সুদর্শন যুবকই তো চৈত্রীর প্রেমিক, পুরুষ নামে বয়ফ্রেন্ড। চমকে উঠল শারমিন আর নাইমা। বিস্ফোরিত দৃষ্টিতে তারা তাকালো চৈত্রীর পানে। চৈত্রী মাথা নুইয়ে রেখেছে এখনো। কেমন লজ্জা লজ্জা লাগছে তার। নাইমা হতবাক কণ্ঠেই চৈত্রীকে প্রশ্ন করল, ওই নিরামিষ নির্ময়টা সত্যি তোমার বয়ফ্রেন্ড? শারমিন বসা থেকে উঠে দাঁড়ালো, বলল, ওই নিরামিষ নির্ময়টা এভাবে আমিষ হয়ে গেল? এর মানে ও গে না? আমরা এতদিন ওকে ভুল ভাবতাম। চৈত্রী এবার মাথা তুলে তাকালো। অবাক নয়নেই শারমিনের দিকে তাকালো সে, বলল, নির্ময় ভাইকে? নাইমা চোখ গরম করে তাকালো শারমিনের দিকে, অতঃপর চৈত্রীর দিকে তাকিয়ে বলল, আরে না, ও আমাদের ভুল ধারণা ছিল। এখন বলো তো, নির্ময় আমাদের হলের সামনে দাঁড়িয়ে আছে কেন? তোমার জন্য নিশ্চয়ই। চৈত্রী লাজুক ভঙ্গিতে ওপর নিচ মাথা ঝাঁকালো, তারপর বলল, হ্যাঁ। ভ্রু কোচকালো শারমিন, বলল, তাহলে যাচ্ছ না কেন ওর কাছে? ছেলেটা সেই বিকেল থেকে হলের সামনে দাঁড়িয়ে আছে। কথাটা শেষ হতেই ভ্যাবা করে কেঁদে দিল চৈত্রী। বরকে গেল নাইমা, শারমিন, হাফসা তিনজনই। ওরা কি এমন বলল যাতে এই মেয়ে কেঁদে কেটে বুক ভাসাচ্ছে? পাগল হলো নাকি এই মেয়ে? ওরা তো শুধুমাত্র জিজ্ঞেস করেছে নির্ময়ের কাছে যাচ্ছে না কেন, তাতে কান্নার কি হলো? নাইমা অস্থির ভঙ্গিতে চৈত্রীকে জিজ্ঞেস করলো, এই মেয়ে কাঁদছো কেন? কি হয়েছে?
চৈত্রী নিজেদের বড় চুলের মধ্যে থেকে কাটা ছোট্ট চুলগুলো টেনে টেনে বের করে কপালের উপরে রাখলো। নাক টেনে টেনে বলল, আমার এত সাধে চুল, যে চুলে আমি কখনো আমার মাকে পর্যন্ত কাছি লাগাতে দিইনি, সেই চুল তোমাদের বেচমেট ওই নির্মম নির্দয় নির্ময় কেটে দিয়েছে। অবাক হলো নাইমা। শারমিন হাফসা কপালে ভাঁজ ফেলে হাফসা বলল, কি কেন? নাক টানলো চৈত্রী, বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।